জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। তার বিরুদ্ধে শেরেবাংলা থানায় মামলা করা হয়েছে। জুলাই ঘোষণাপত্র সংস্কার এবং বিচার নিশ্চিতের পরই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় নির্বাচন ভবনে দলটির নিবন্ধনের আবেদনের নথিপত্র জমা শেষে একথা বলেন তিনি। আবেদন জমা শেষে দলটির নেতারা আশা প্রকাশ করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসন পেয়ে জাতীয় সরকার গঠন করবে এনসিপি। এ সময় দলের নেতৃবৃন্দ জানায় RPOর শর্ত অনুযায়ী নিবন্ধনের আবেদন করেছে তারা। দলের প্রতীক হিসেবে শাপলা প্রতীক চাওয়া হয়েছে। জনগণের দাবির প্রেক্ষিতে ইসির পুনর্গঠন হবে বলে আশাবাদী দলটি। গ্রাম বাংলার একটি দল নিবন্ধনের জন্য যে শর্তগুলো প্রয়োজন হয় সেই শর্তগুলো পূরণ করে আমাদের মূল আবেদনের সঙ্গে যে সংযুক্তিগুলো আছে সেই সংযুক্তিগুলো নিয়ে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তারা পথে আছেন, তারা আসছেন। আমরা সেই অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আমরা এখানে সাবমিট করব। আমরা আশাবাদী যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন পাবে, নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে। গ্রাম বাংলার প্রতীক হিসেবে শাপলা মার্কা হিসেবে জাতীয় নাগরিক পার্টি পাবে এবং এই শাপলা মার্কা নিয়েই আমরা আগামী দিনে জনগণের ভিতরে কাজ করব, নির্বাচনে অংশগ্রহণ করব। সংস্কার আলোচনায় বিএনপি সহ 3টি দল প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হতে পারবে না বিষয়ে দ্বিমত পোষণ করলেও বাকি সব দল ঐক্যমত্য পোষণ করেছে। একথা জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় 5ম দিনের বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, রাজনৈতিক দলগুলো ছাড় দিলে দ্রুত জুলাই সনদ ঘোষণা করা যাবে। এ সময় তিনি আরও বলেন, বাস্তবতা হচ্ছে এখনও অনেক বিষয়ে একমত হতে পারেনি। আলোচ্য বিষয়গুলো দলীয় ফোরামে আলোচনা করতে হচ্ছে বলে দলগুলো সময় নিচ্ছে। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া ও বিচার প্রক্রিয়া চলমান থাকলেও সংস্কার নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো জরুরি। একই ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবেন না। এই রকম একটা জায়গায় আসার পরে আমরা কিন্তু এখনো ঐক্যমত্যে পৌঁছনি। আপনারা এইভাবে লক্ষ্য করুন যে এই আলোচনার পরিপ্রেক্ষিতে 3টি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে তারা পুনর্বিবেচনা করবেন। তারা এই জায়গাটাতে কিছুটা ভিন্ন মত পোষণ করেন এবং তারা তাদের নীতি নির্ধারকদের সাথে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ফেরত আসবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে। জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে দায়বদ্ধ অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় বিচার বিভাগীয় স্বাধীনতা এবং দক্ষতা বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। Two international crimes tribunals have been established to investigate and prosecute the crimes against humanity that occurred in July-August 2024. These tribunals are functioning with full independence, impartiality, and in compliance with due process. We are duty-bound to the nation to see this process through without delay. And I assure you, I remain fully committed to upholding this solemn responsibility. সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চাই যুক্তরাষ্ট্র, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠক
বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াতে বাংলাদেশের সাথে সকল অংশীদার রাষ্ট্রগুলো তাদের কর্মপরিকল্পনা ঠিক করেছে। আমির খসরু আরও বলেন যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সেই সংস্কারগুলো করে নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ। একটা বড় ট্যারিফ আমেরিকানরা বাংলাদেশের উপর দিয়েছে। উচ্চ মূল্যের ট্যারিফ যদি ওখানে বাড়িয়ে দেওয়া হয় তাহলে তো আমাদের গার্মেন্টসের রপ্তানি চরম ক্ষতিগ্রস্ত হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা বিএনপি সরকারের সাথে এই বিষয়ে কাজ করব এবং সহযোগিতা করব যাতে ট্যারিফের ব্যাপারটা একটা সুষ্ঠু সমাধান হয়। তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারাও অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করবে জাপান। মৌলিক সংস্কারের বিষয়ে অবগত আছে দেশটি। সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল জানান, বৈঠকে সংবিধানের মৌলিক পরিবর্তন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জামায়াতের অবস্থান জানতে চেয়েছে রাষ্ট্রদূত। সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল বলেন, সংবিধানের মৌলিক পরিবর্তন ও বাস্তবায়ন প্রক্রিয়া জামায়াতের অবস্থান জানতে চান সাইদা শিনিচি। প্রায় 1 ঘন্টার বৈঠকে দুপুরের দুদেশের ব্যবসা বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলেও জানান তিনি। পরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে জাপানের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। We extend the message, our strong commitment to further support the Bangladesh nation, and particularly and especially on its process toward the free, fair, peaceful, and inclusive election. তিনি কিছু প্রশ্ন করে এসব বিষয়ে আমাদের সংবিধানের পরিবর্তন সংস্কারের মেজর ইস্যুগুলো কিভাবে আমরা কার্যকর করব সেই সব উপায় এবং পথপন্থা সম্পর্কে তার আগ্রহ ব্যক্ত করেছেন। আমরা আমাদের দলীয় পলিসির ভিত্তিতে যে সমস্ত রিফর্ম প্রপোজাল গভর্নমেন্টকে দিয়েছি তার ভিত্তিতে আমরা তার জবাব দিয়েছি। জমি ও ফ্ল্যাটে নয়, অপ্রদর্শিত আয়ে 10% বেশি কর দিয়ে বৈধ দেখানোর সুযোগ রেখে পাশ হল আগামী 2025-26 অর্থ বছরের বাজেট। রোববার উপদেষ্টা পরিষদে 7,90,000 কোটি টাকার বাজেট পাশ হয়। রাষ্ট্রপতির অর্থ বিল স্বাক্ষরের পর গেজেট আকারে প্রকাশ হলে কার্যকর হবে 2025-26 অর্থ বছরের বাজেট। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে গেল 2রা জুন আগের অর্থ বছরের তুলনায় কিছুটা কমিয়ে বাজেট ঘোষণা করা হয়। বাজেট উপস্থাপনের পর অনলাইনে জনসাধারণের মতামত নেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, অর্থনীতিবিদদের আলোচনা সমালোচনার পরে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সভাপতিত্বে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। সেখানে তেমন কোনো পরিবর্তন ছাড়াই অনুমোদন দেয়া হয় বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, বাজেট বাস্তবায়নে বিদেশি সহায়তা পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন এটা কিন্তু মিসনোমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি সুযোগ দেওয়ার জন্য, সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15 বছরের সাথে আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নাই। আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। সেকেন্ড হলো ভবিষ্যতে প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা বা চাপাতে চাই না। মে মাসে আমাদের ইনফ্লেশন কমতে কমতে 9.05 এসেছে এবং আমাদের ধারণা যে এই মাসে ইনফ্লেশন যে আমরা বর্তমানে যে ট্রেন্ড দেখতে পাচ্ছি তাতে এই মাস শেষে আমরা একটা ভালো খবর পাবো, যেটা 9 থেকে 8 ঘরে নেমে আসবে।
তো এটাই আমাদের লক্ষ্য এবং আমাদের আগামী বছর আমাদের ইনফ্লেশন যখন 6 ঘরে নেমে আসবে তখন আমরা কিন্তু আবার আস্তে আস্তে আমাদের এক্সপেনশনারি বাজেটের দিকে যাব। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব দেশের মূল্যস্ফীতিতে পড়বে এমন শঙ্কা জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানীর লেকশোর হোটেলে সিপিডির বাজেট সংলাপে এমন কথা জানায় গবেষণা সংস্থাটি। পুনর্বন্টনের দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সেই দিকটা থেকে এই বাজেট কিন্তু আমাদেরকে তেমন বড় ধরনের কোনো পরিবর্তন আমাদেরকে দিতে পারে না। অথচ জুলাই অগাস্টের পরবর্তীতে আমাদের কিন্তু একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে এটা একটা ব্যতিক্রমী বাজেট হবে, যেখানে নাকি ওই দুষ্ট চক্র থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় দেশে 5 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন আরও 36 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় মোট 621 জনের নমুনা পরীক্ষা করা হয়। সেই হিসেবে শনাক্তের হার 5.80%। শনিবার সকাল 8টা থেকে 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের 4 জন পুরুষ ও 1 জন নারী। তাদের মধ্যে 1 জন ঢাকা, 3 জন চট্টগ্রাম ও 1 জন রাজশাহী বিভাগের। 5 জনের 1 জন সরকারি ও 4 জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর করোনায় মারা গেছেন 16 জন। 2025 সালে শনাক্ত হয়েছেন 433 জন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইরান ও মার্কিন জনগণের সঙ্গে ট্রাম্প প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আর রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে যুদ্ধ নিয়ে আসলেন ট্রাম্প। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে এক পোস্টে বলেন, শান্তির বার্তা নিয়ে হোয়াইট হাউসের ক্ষমতায় বসে নিজেই যুদ্ধ শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে হামলার প্রতিক্রিয়ায় ইরান বলছে সংঘাতে আরও দীর্ঘায়িত করল যুক্তরাষ্ট্র। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের পারমাণবিক স্থাপনার তেজস্ক্রিয়তা ছড়ায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক সংস্থা। ইরানের পরিস্থিতি বিবেচনায় সোমবার জরুরি বৈঠক ডেকেছে সংস্থাটি। এদিকে মার্কিন হামলার প্রতিবাদে ইসরায়েলের হামলা আরও জোরদার করেছে ইরান। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সংঘাতে জড়িয়ে পড়া পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম দেখানোরও আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, ইরানে থাকা বাংলাদেশিদের দেশে ফেরাতে কাজ শুরু করা হয়েছে। আগ্রহীদের প্রথম দলটি আগামী সপ্তাহে ঢাকায় পৌঁছাবে। বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ধরনের পরিস্থিতি একটি ইতোমধ্যেই নাজুক অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে জনপ্রিয়তায় প্রভাব ফেলে না, ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নের লক্ষ্যে নতুন পরিকল্পনার খোঁজে বিসিবি। এমনটাই জানিয়েছেন চিফ কোঅর্ডিনেটর অব প্রোগ্রামের দায়িত্বে থাকা সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। অনেকগুলি খেলোয়াড়ের কিন্তু নোটেড অনেক পারফরমেন্স থাকে, কিন্তু ওরা জাতীয় দলের সুযোগ পায় না। তো এটা তো নির্বাচকদের দায়িত্ব যে কোন খেলোয়াড়কে কোন জায়গায় সুযোগটা দেবে, কোন ফরম্যাটে সুযোগটা দেবে, কে কতটুকু ক্যাপেবল ইন্টারন্যাশনাল এরিনার জন্য, সেই চিন্তাভাবনা করে কিন্তু আগাতে হয়। তো সেই হিসাবে বিজয় কিন্তু আজকে অনেক বছর ধরে টেস্ট ক্রিকেটের পাইবে। সামনের বোর্ড মিটিংয়ে ক্যালেন্ডার হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কার্যক্রম পুরোপুরি শুরু হবে। তো সামনের ক্রিকেট সিজনকে অনেক এক্সাইটেড এবং গ্রহণযোগ্যতা যাতে হয়, যাতে আমাদের প্লেয়াররা নাম্বার অফ ম্যাচেস যাতে বেশি খেলে, ডোমেস্টিকটা আরও এক্সাইটিং হয়, সেভাবে চিন্তাভাবনা করে আমরা আগাচ্ছি। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।